সাবস্ক্রাইব করুন ম্যাথস কোচিং ইন বেঙ্গলি ইউটিউব চ্যানেলকে এবং পাশের বেল আইকনটিতে প্রেস করে দিন এরকম লেটেস্ট ভিডিও এবং অনলাইন অঙ্কের ক্লাস সবচেয়ে আগে দেখার জন্য। গুড মর্নিং স্টুডেন্টস, তোমরা দেখছো ম্যাথস কোচিং ইন বেঙ্গলি। আজকে আমরা ক্লাস 11-এর একটি ক্লাস নিয়ে হাজির হয়েছি, যেখানে তোমাদের সৌরেন্দ্রনাথ দে অর্থাৎ এসএনদের বই থেকে প্রশ্নমালা 2B অর্থাৎ সম্বন্ধের চ্যাপ্টার প্রশ্নমালা 2B এর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলোর সমস্ত সমাধান নিয়ে হাজির হয়েছি। এর আগের ক্লাসগুলোতে আমরা সম্বন্ধের প্রশ্নমালা 2B এর অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী এবং বহুবিকল্প উত্তরধর্মীর বিভিন্ন ধরনের সমস্ত প্রশ্ন প্রশ্নমালা 2B থেকে সমাধান করে দিয়েছি। যদি তোমরা কেউ সেই ক্লাসগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক করো অথবা উপরে আই বাটন চেক করো। আজকের ক্লাসে আমরা শুধুমাত্র প্রশ্নমালা 2B এর সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নগুলো সমস্ত বুঝিয়ে সমাধান করে দেবো, তাই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করি। 1 নম্বর অঙ্কটা কি বলছে দেখো। 1 নম্বর অঙ্কটা বলছে প্রথম 6টি একের দাগের 1 অবশ্যই প্রথম 6টি স্বাভাবিক সংখ্যার সেট এ এর উপর নিম্নরূপে সংজ্ঞাত আর সম্বন্ধটাকে সংজ্ঞাত করা হয়েছে কীভাবে না, ক্রমিক জোড় x, y বিলংস টু আর ইমপ্লাইজ দ্যাট আপেক্ষিকভাবে x y এর সঙ্গে মৌলিক। অর্থাৎ এখানে এ বলা হয়েছে প্রথম 6টি স্বাভাবিক সংখ্যার সেট, অর্থাৎ এ ইকুয়ালস টু হয়ে যাবে 1 2 3 4 5 অ্যান্ড 6। আর আরটাকে তোমাদের বলা আছে কি, সেই সমস্ত ক্রমিক জোড় এক্স ওয়াইগুলো থাকবে যারা কিনা কি হচ্ছে এ থেকে এসছে এবং এক্স ওয়াই পরস্পর মৌলিক হবে, এটা বলা হয়েছে প্রশ্নতে। তাহলে আমাদেরকে কি করতে হবে না, এই আরটাকে ক্রমিক জোড় রূপে লিখতে হবে, অর্থাৎ প্রত্যেকটা ক্রমিক জোড় এক্স ওয়াইগুলোকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমেই দেখো আমরা যেটা খুঁজে বার করব, আর সমান সেই সমস্ত জোড়াগুলো খুঁজবো এ থেকে যারা কিনা পরস্পর মৌলিক। এখন দেখো 1 এই সংখ্যাটা এ নিজের সঙ্গে অর্থাৎ 1 1-এর সঙ্গে মৌলিক হবে না, 1 1-এর সঙ্গে ছাড়া 2 3 4 5 6 সবার সঙ্গেই মৌলিক হবে। তাই আমরা কিন্তু 1,2কে আর এর মধ্যে লিখবো, 1,3 1,4 1,5 এবং 1,6 সবকটাই আর এর মধ্যে চলে এলো। এরপর 2 পদটা দেখো কোন কোন পদের সঙ্গে পরস্পর মৌলিক হবে, 2,1 হবে, 2,2 কিন্তু হবে না, 2,3 হবে, আর তারপরে হবে 2,5, আর কারোর সঙ্গে কিন্তু হবে না। তারপরে 3 হবে, দেখো 3,1 হবে, 3,2 হবে, 3,4 হবে, 3,5 হবে। 6-এর সঙ্গে কিন্তু 3টা মৌলিক হবে না। এরপর 4 কার কার সঙ্গে হবে, 4,1 হবে, 4,3 হবে, 4,5 হবে, আর কিন্তু কারোর সঙ্গে পরস্পর মৌলিক হবে না। 5 কিন্তু দেখা যাচ্ছে এখানে নিজের সঙ্গে ছাড়া বাদবাকি সবার সঙ্গেই মৌলিক, তাই 5,1 5,2 5,3 5,4 অ্যান্ড 5,6। আর 6 পদটা কার কার সঙ্গে মৌলিক হবে, 6,1 6,5, ব্যাস, আর কারোর সঙ্গে কিন্তু 6 পদটা মৌলিক হবে না। তাহলে মোট আর সম্বন্ধটাকে ক্রমিক জোড় হিসাবে লিখলে এইটা পাওয়া যাবে। এই হচ্ছে আমাদের অ্যান্সার। এরপর 2-এর দাগের অঙ্কটা দেখো। 2-এর দাগের অঙ্কটা বলছে স্বাভাবিক সংখ্যা সমূহের সেট এন ক্যাপিটাল এন এর উপর আর সম্বন্ধ নিম্নরূপে সংজ্ঞাত, যেখানে ক্রমিক জোড় x, y বিলংস টু আর ইমপ্লাইজ দ্যাট 2x + y = 10 সব x, y বিলংস টু ক্যাপিটাল এন এর জন্য। দেখো এই অঙ্কটা কিন্তু আমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীতে অলরেডি করিয়ে দিয়েছি। তোমরা অতি সংক্ষিপ্ত উত্তরধর্মীর সমাধানের যে ক্লাসটা অর্থাৎ এর আগের ক্লাসটা চেক করলেই সেখানে অঙ্কটা পেয়ে যাবে। দুটো অঙ্কই কিন্তু হুবহু একই আছে, তাই এই অঙ্কটাকে নতুন করে আমি আর করাচ্ছি না। আমি সোজা চলে যাব 3 নম্বর অঙ্কে। দেখো 3 নম্বর অঙ্কটা বলছে ক্যাপিটাল এ ইকুয়ালস টু একটা সেট দেওয়া আছে, সেকেন্ড ব্র্যাকেট 2 3 4 5 6, এবং এ সেটের ওপর নিম্নরূপে সংজ্ঞাত আর সম্বন্ধ হলো এ আর বি। অর্থাৎ এ আর বি কথাটার অর্থ হচ্ছে যে ক্রমিক জোড় এ, বি বিলংস টু আর, তোমরা এটা নিশ্চয়ই জানো। সেটা ইমপ্লাইজ দ্যাট অর্থাৎ আর এর মধ্যে সেই সমস্ত ক্রমিক জোড় এ, বিগুলো থাকবে যখন মড অফ এ মাইনাস বি, এই চিহ্নটাকে মড বলে, এবং মড দেওয়ার অর্থ কী সেটা আমি বলে দেবো, শুনে নাও প্রশ্নটা। মড এ মাইনাস বি এর মান 3 দিয়ে বিভাজ্য হবে। এখন এ মাইনাস বি মানে হচ্ছে এ আর বি এর অন্তর্ফল, এ আর বি এর বিয়োগফল, এটা তো বোঝাই যাচ্ছে। মড দেওয়ার অর্থ হচ্ছে এ আর বি এর যে বিয়োগফলটা বেরোবে তার ধনাত্মক মানটা নিয়ে আমরা সর্বদা এখানে বিবেচনা করব। অর্থাৎ এ আর বি এর বিয়োগফলের ধনাত্মক মানটা 3 দিয়ে যদি বিভাজ্য হয় তাহলেই কিন্তু এ, বি আর এর মধ্যে থাকবে। ওকে, তাহলে এ সেটটা আমার এখানে কি বলা আছে, 2 3 4 5 6, আর কি বলা আছে, আর এর মধ্যে সেই সমস্ত ক্রমিক জোড়গুলো থাকবে যারা কি হচ্ছে না এ, বিগুলো এর মধ্যে তো থাকবেই, সাথে হবে মড এ মাইনাস বি
3 দ্বারা বিভাজ্য। এই হচ্ছে আমাদের আর সম্বন্ধের চেহারাটা। এখন আমাদেরকে কি করতে হবে, যেটা করতে হবে সেটা হচ্ছে আরকে ক্রমিকচর হিসেবে নির্ণয় করতে হবে, অর্থাৎ প্রত্যেকটা এ কমা বি ক্রমিকচরগুলো যেগুলো আর এর মধ্যে আছে সেগুলো আমাদেরকে নির্ণয় করতে হবে। তাহলে প্রথমেই দেখো আমরা সেই সমস্ত এ কমা বিগুলোকে চয়েস করব, সেই সমস্ত জোড়াগুলো এই এ সেট থেকে চয়েস করব যাদের বিয়োগফলের ধনাত্মক মানটা 3 দ্বারা বিভাজ্য। প্রথম পদ হচ্ছে 2। এখন 2 আর 3-এর মধ্যে যদি বিবেচনা করা হয় তাহলে দেখো আমি রাফে দেখে নিচ্ছি 2 - 3 বা 3 - 2 যাই করো না কেন সমান -1 বা +1 আসবে। -1 +1, যদি -1-এর ধনাত্মক মান নেওয়া হয় তাহলে সেটাও +1 হবে। তো 2,3 2 - 3 অথবা 3,2 3 - 2 যাই হোক না কেন তাদের বিয়োগফলের ধনাত্মক মান কিন্তু হচ্ছে +1। +1 কিন্তু 3 দ্বারা বিভাজ্য নয়, তাহলে কিন্তু 2,3 আর এর মধ্যে থাকতে পারবে না, বা 3,2ও কিন্তু আর এর মধ্যে থাকতে পারবে না। ঠিক আছে, 2,3 যদি না থাকে 2,4ও পারবে না, কারণ এদের বিয়োগফলটাও 3 দ্বারা বিভাজ্য নয়। 2,5 কিন্তু হবে, এবং 2,5 মানে হয়ে যাচ্ছে 2 - 5 সমান -3। ধনাত্মক মান নিলে হয়ে যাবে আমাদের, অর্থাৎ মড 2 - 5 নিলে হয়ে যাবে +3, এবং +3 অবশ্যই 3 দ্বারা বিভাজ্য। ঠিক একইভাবে 5,2ও থাকবে। আর কে থাকবে 2-এর সঙ্গে, কিন্তু আর কেউ হবে না। এরপর দেখো 3-এর সঙ্গে কিন্তু 2 হবে না, 3-এর সঙ্গে 4ও হবে না, 3-এর সঙ্গে 5ও হবে না, 3-এর সঙ্গে একমাত্র 6 হবে, এদের বিয়োগফলটা 3 দ্বারা বিভাজ্য। উল্টো অর্থাৎ 6,3টাও কিন্তু থাকবে, এদের বিয়োগফলটাও 3 দ্বারা বিভাজ্য হবে। এরপর যদি 4 বিবেচনা করি, 4 বিবেচনা করলে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, 4 কিন্তু 2-এর সঙ্গে হচ্ছে না, 4 3-এর সঙ্গে হচ্ছে না, 4 কিন্তু 4-এর সঙ্গে হবে, সেগুলো আমি আসছি পরে। 4 4-এর সঙ্গে হবে, 4 5-এর সঙ্গে হবে না, 4 6-এর সঙ্গে হবে না। এবার প্রত্যেকটা সংখ্যাই দেখো নিজের সঙ্গে হবে, অর্থাৎ 2 - 2 করলে 0 হয়, যেটা 0 সবসময় যে কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য, অর্থাৎ 0 3 দ্বারা বিভাজ্য হবে, অর্থাৎ 2 - 2 3 দ্বারা বিভাজ্য, 3 - 3 3 দ্বারা বিভাজ্য, 4 - 4 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ 2,2 3,3 4,4 5,5 এবং 6,6 এরা কিন্তু প্রত্যেকটি এদের এই আর সম্বন্ধের মধ্যে থাকবে, কারণ 6,6 2,2 প্রত্যেকটি কিন্তু এদের অন্তর্ফলটা 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। এছাড়া 4 তো আমি দেখলাম কারোর সঙ্গেই 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না। যদি 5 কনসিডার করি দেখা যাচ্ছে 5 একটা হয়ে গেছে 2-এর সঙ্গে 3 দ্বারা বিভাজ্য, আর কিন্তু হবে না। একইভাবে 6 যদি বলি 6ও 3 দ্বারা বিভাজ্য হয়েছে 6,3, আর কিন্তু এখানে হওয়ার মতো কেউ নেই। তাহলে এই হয়ে গেল আমাদের কমপ্লিট ক্রমিকচর রূপে আর সম্বন্ধ। এরপর 2-এর দাগের অঙ্কটা কি বলছে দেখো, বলছে একটি সম্বন্ধ আর স্বাভাবিক সংখ্যার সেট ক্যাপিটাল এন নিম্নরূপে সংজ্ঞাত। আর একটা সম্বন্ধের চেহারা দেওয়া আছে, ক্যাপিটাল আর ইকুয়ালস টু দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট ক্রমিকচর x, y সাচ দ্যাট x + 5y ইকুয়ালস টু 20 এবং x, y বিলংস টু ক্যাপিটাল এন হলে আর সম্বন্ধের ক্ষেত্র ও প্রসার নির্ণয় করো। তাহলে আমার যেটা বলা আছে সেটাকে লিখে নিই। আর এখানে চেহারাটা দেওয়া আছে, সেই সমস্ত x, y যারা কিন্তু x + 5y = 20 এই সমীকরণকে সিদ্ধ করছে, এবং প্রত্যেকটা x, y কিন্তু স্বাভাবিক সংখ্যার সেট ক্যাপিটাল এন এর মধ্যে আছে। তাহলে সেক্ষেত্রে প্রথম এর পাল্লা এবং ক্ষেত্র নির্ণয় করার জন্য আগে আরটাকে নির্ণয় করতে হবে। আর নির্ণয় করার জন্য প্রথম আগে এই সমীকরণটাকে আমরা একটু ভেঙে নেব, অর্থাৎ সেই সমস্ত x, y ক্রমিকজোড়গুলো নির্ণয় করতে হবে যারা কিনা এই সমীকরণটাকে সিদ্ধ করবে, সাথে সাথে তারা প্রত্যেককে স্বাভাবিক সংখ্যা হবে এক একটা। তাহলে প্রথমে এই সমীকরণটাকে ভেঙে নিলে আমি পাবো x = 20 - 5y। এখন আমরা y এর একটা করে মান বসাবো, স্বাভাবিক সংখ্যার মান বসাবো 1 2 3 4 5 পরপর, সাথে সাথে দেখবো x এর মানটাও স্বাভাবিক সংখ্যায় আসছে কিনা। y এর যে মানের জন্য x এর মানগুলো স্বাভাবিক সংখ্যায় আসবে সেই সমস্ত x, y গুলোকে আমরা আর এর মধ্যে লিখব। তাহলে একটা ছক করে নিতে পারি আমরা এখানে। বেশ কয়েকটা আমি ঘর কেটে নিলাম। প্রথমটা আমি লিখলাম x, দ্বিতীয়টা লিখলাম y, যেমন তোমরা অনেক সময় লেখচিত্র অঙ্কনের সময় করো ঠিক কিছুটা সেরকমই করে নিলাম। এখন আমি দেখো এখানে একটা ছোট্ট করে রাফ করব, যেখানে y এর মান শুরু হবে 1 থেকে। y এর মান 1 বসালে কিন্তু x এর মান আসবে 20 - 5 মানে 15, অর্থাৎ y এর মান 1 এর জন্য x এর মান 15, y এর মান 2 এর জন্য। এখন দেখো 1 আর 15 দুটোই স্বাভাবিক সংখ্যা, তাই এটা ছকে লিখলাম। স্বাভাবিক সংখ্যা না হলে কিন্তু ছকে লিখবো না। y এর মান 2 হওয়ার জন্য x এর মান হবে 20 - 10 সমান 10। তো y এর মান 2 হলে x এর মান 10। y এর মান যদি 3 হয় তাহলে দেখো x এর মান আসবে 3 5 15, 20 - 15 5। তাহলে y এর মান 3 হলে x এর মান 5। y এর মান যদি 4 হয় সেক্ষেত্রে কী হবে, y এর মান 4 হলে 20 - 4 5 20 0, অর্থাৎ x এর মান কিন্তু 0। শূন্যটা কিন্তু স্বাভাবিক সংখ্যা নয়, সেই জন্য আমরা কিন্তু y এর এই যে মানটা পেলাম 4 এর জন্য x এর যে মান পেলাম সেটা কিন্তু ছকে বসাতে পারবো না।
এরপরে যদি আরও মান নিই, ওয়াই ইজিক্যাল টু যদি 5 নেওয়া হয়, তাহলে দেখো এক্সের মানটা ঋণাত্মক চলে আসবে এবং যেগুলো অবশ্যই স্বাভাবিক সংখ্যা হবে না। তাই এরপরে আমরা ওয়াইয়ের যা মানই নেবো তাতে করে এক্সের কিন্তু কোনো স্বাভাবিক সংখ্যায় মান পাবো না। অতএব এই কটাই হচ্ছে আমার আর এর ক্রমিক জোড়। প্রথমটা হচ্ছে 15,1, দ্বিতীয়টা হচ্ছে 10,2 আর তৃতীয়টা হচ্ছে 5,3। এখন এটা যদি আর হয় তাহলে আর এর ক্ষেত্র ডি অফ আর সমান আমরা কি লিখতে পারবো, প্রত্যেকটা ক্রমিক জোড়ের প্রথম পদ অর্থাৎ 15,10,5 আর আর এর পাল্লা কি হবে আই অফ আর সমান আমরা লিখতে পারবো প্রত্যেকটা ক্রমিক জোড়ের দ্বিতীয় পদগুলো অর্থাৎ 1, 2, 3। এই হয়ে গেল আমাদের কমপ্লিট 2 নম্বর অঙ্ক। 3 দাগের অঙ্কটা বলছে দেখো, মনে করো এ একটি সেট দেওয়া আছে, সেকেন্ড ব্র্যাকেট 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এবং এর উপর একটি সম্বন্ধ আরকে নিম্নরূপে সংজ্ঞাত। আর সম্বন্ধটার চেহারাটা দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট ক্রমিক জোড় x, y such that x belongs to a, y belongs to a এবং 2x plus y equals to 12। ক্রমিক জোড়ের সেট রূপে বা ক্রমিক জোড় সমূহের সেট রূপে আর এবং আর ইনভার্স নির্ণয় করো, আরও আর এবং আর ইনভার্সের ক্ষেত্র ও পাল্লা নির্ণয় করো। অর্থাৎ আমাদেরকে আর এবং আর ইনভার্স নির্ণয় করে তারপর আর এবং আর ইনভার্সের পাল্লাটাও নির্ণয় করতে হবে। এখানে বলা আছে এ সেটটা হচ্ছে কি বলা আছে, এ সেট বলছে 1, 2, 3, 4, 5, 6, 7 এবং 8 আর আর সম্বন্ধের চেহারাটা দেওয়া আছে x, y such that x belongs to a, y belongs to a এবং আবার একটা সমীকরণ দেওয়া আছে 2x plus y is equal to 12। এখন এই অঙ্কটা একটু আগে এই ধরনের অঙ্ক আমরা করে এসেছি, ঠিক সেই একই পদ্ধতিতে প্রথম আগে আমরা আরটাকে ক্রমিক জোড় হিসেবে বার করব। দেখো সমীকরণটা লিখে নেবো 2x plus y is equal to 12। এখন আমরা এটাকে ভেঙে নেবো y is equal to 12 minus 2x। এবার একটা ছক করে নেবো আমরা এরকমভাবে, যতগুলো খুশি এখানে বসতে পারে, এটা এক্স এখানে ওয়াইয়ের মান বসবে। এখন দেখো এক্স এবং ওয়াইগুলো কোত্থেকে নেওয়া হয়েছে, প্রত্যেকটা এ সেট থেকে নেওয়া হয়েছে, তাই এক্স এবং ওয়াইয়ের মান আমরা এ সেট থেকে এক একটা করে নিয়ে বসাবো। এক্সের মান প্রথমেই এ সেটে আছে 1, তাহলে এক্সের মান যদি 1 বসানো হয় তাহলে এখানে কি হবে 12 minus 2। আমরা একটু রাফে করবো, ওয়াই সমান হবে 12 minus 2 মানে 10। এখন 10 কিন্তু এ সেটে নেই, এখানে এক্স আর ওয়াই কিন্তু দুটোই কিন্তু এ সেটে থাকতে হবে, তাই কিন্তু এক মানটা আমরা নিতে পারবো না। এরপর এক্সের মান যদি আমরা 2 নিই সেক্ষেত্রে ওয়াইয়ের মান হবে 8। দেখো 8 কিন্তু এ সেটে আছে, তাহলে এক্সের মান আমরা 1-এর বদলে এখানে 2 করে দিলাম, ওয়াইয়ের মান হয়ে গেল 8। একইভাবে এক্সের মান যদি 3 নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে হয়ে যাবে ওয়াইয়ের মান 6, তাই তো, এবং 6টা দেখো কিন্তু সেটের মধ্যে আছে, তাহলে ওয়াইয়ের জায়গায় 6 বসিয়ে দিলাম, এক্সের জায়গায় 3 বসিয়ে দিলাম। এরপর দেখো এক্সের মান যদি আমরা 4 নিই সেক্ষেত্রে ওয়াইয়ের মানও দেখো আসবে কিন্তু 4, যেটা কিন্তু সেটের মধ্যে আছে। আবার এক্সের মান যদি আমরা 5 নিই সেক্ষেত্রে ওয়াইয়ের মান আসবে 2 এবং 2টা এ সেটের মধ্যে আছে, অতএব এই মানটাও নিলাম। এবার এক্সের মান যদি আমরা 6 নিই তাহলে 6 দুগুণে 12 অর্থাৎ 12 minus 12 0, যেটা কিন্তু এর মধ্যে নেই। এবং এক্সের 6-এর পরে আর যা মানই নিই না কেন সবকটা মানই কিন্তু এ সেটের বাইরে অবস্থান করবে, অর্থাৎ নেগেটিভে চলে আসবে, সেক্ষেত্রে এর বাইরে চলে আসবে। তাই আর কিন্তু এক্স ওয়াইয়ের কোনো মান হবে না, আরটা হয়ে যাবে 2,8, 3,6, 4,4, 5,2 এই 4টে পদ। তাহলে আর ইনভার্স তোমরা জানো আমরা শিখিয়ে দিয়েছি যে প্রত্যেকটা ক্রমিক জোড়কে উল্টে দিলেই হয়ে যাবে আর ইনভার্স। এই হয়ে গেল আর ইনভার্স। এবার কি বলছে যে আর এবং আর ইনভার্সের ক্ষেত্র এবং পাল্লা নির্ণয় করতে হবে। তাহলে প্রথমে ডোমেন অফ আর, আর এর ক্ষেত্র কী হবে, আর এর প্রথম পদগুলো নিয়ে, প্রথম পদে আছে 2, 3, 4, 5, 2, 3, 4, 5। একইভাবে আর এর পাল্লা কী হবে, আই অফ আর সমান দ্বিতীয় পদগুলো 8, 6, 4, 2 অর্থাৎ 2, 4, 6, 8। এই হয়ে গেল আর এর ক্ষেত্র, আর এর পাল্লা। এরপর আর ইনভার্সের ক্ষেত্র হবে ডি অফ আর ইনভার্স, যেটা সমান আমরা জানি যে আই অফ আর হয়, অর্থাৎ আর এর ক্ষেত্র সমান আর ইনভার্সের ক্ষেত্র সমান হয়ে যায় আর এর পাল্লা, এবং আর এর পাল্লা আমরা বার করেছি এখানে 2, 4, 6, 8। একইভাবে যখন আর ইনভার্সের পাল্লা বের করবো সেটা সমান হয়ে যাবে আর এর ক্ষেত্রের সঙ্গে, এবং ইকুয়ালস টু সেটা আর এর ক্ষেত্র বার করেছি 2, 3, 4, 5। এই হয়ে গেল আমাদের কমপ্লিট অঙ্ক আর এবং আর ইনভার্সের ক্ষেত্র এবং আর এবং আর ইনভার্স ক্রমিক জোড় রূপে নির্ণয়। 4 দাগের 1 অঙ্কটা কি বলছে দেখো, 4 দাগের অঙ্কগুলো বলছে নিচের সংজ্ঞাত প্রত্যেকটি সম্বন্ধের ক্ষেত্র ও পাল্লা নির্ণয় করো। প্রথমে 1 নম্বর অঙ্কটা একটা সম্বন্ধ দেওয়া আছে R1, যে সম্বন্ধটা এইভাবে সংজ্ঞাত করা আছে a, 1/a such that 0 less a less 5 এবং
এ একটি অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা, এই হচ্ছে আর এর চেহারা। এখন এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে যে সমস্ত অঙ্কগুলোতে অখণ্ড সংখ্যা বলা আছে তোমাদের এই এসএনদের বইতে, সব জায়গায় কিন্তু অখণ্ড সংখ্যা মানে সেই আমাদের ক্লাস 9-এ পড়ে আসা অখণ্ড সংখ্যাটা নয়। কিন্তু এইখানে অখণ্ড সংখ্যা বলতে কিন্তু পূর্ণ সংখ্যাকে বোঝানো হয়েছে, যেখানে ঋণাত্মক পূর্ণ সংখ্যা, ধনাত্মক পূর্ণ সংখ্যা দুই থাকবে। কারণ এরপরে যে অঙ্কগুলোতে অখণ্ড সংখ্যা পাবো সেখানে কিন্তু আমরা শূন্য থেকে স্টার্ট করব না, ঋণাত্মক ধনাত্মক সমস্ত রকম সংখ্যা নিয়ে কাজ করব। তাই আমি কথাটা আগে থাকতেই তোমাদেরকে জানিয়ে দিলাম। এখানে যদিও ঋণাত্মক সংখ্যা লাগবে না, কারণ এখানে একটা জিনিস খেয়াল করে দেখো, এর মানটা বলা হচ্ছে অখণ্ড সংখ্যা এবং 0 আর 5-এর মধ্যে আছে। তাহলে 0 আর 5-এর মধ্যে অখণ্ড সংখ্যা কী হতে পারে? এ মানে 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে। তাহলে এ 1 2 3 4-এর জন্যে আর ওয়ানটা কী দাঁড়াবে? আর ওয়ানটা এ ইকুয়ালস টু 1-এর জন্য প্রথম পদটা হবে 1,1, দ্বিতীয় পদটা হবে 2,1,2, তৃতীয় পদটা হবে 3,1,3 এবং চতুর্থ পদটা হবে 4,1,4। এটা হয়ে গেল আর ওয়ান ক্রমিক জোড় রূপে। তাহলে এর ক্ষেত্র এবং পাল্লা কী হবে? এর ক্ষেত্র এবং পাল্লাকে আমরা এইভাবে লিখব, ডি অফ আর ওয়ান সমান হয়ে যাবে প্রথম পদগুলোকে নিয়ে তৈরি, অর্থাৎ 1 2 3 4, আর পাল্লা হয়ে যাবে আই অফ আর ওয়ান। আই অফ আর ওয়ান মানে হচ্ছে দ্বিতীয় যে পদগুলো থাকে সেই পদগুলোকে নিয়ে, অর্থাৎ এখানে দ্বিতীয় পদ যেগুলো আছে 1 1 2 1 3 এবং 1 4, এই হয়ে গেল আমাদের 4-এর দাগের 1 নম্বর অঙ্ক। 4-এর দাগের 2-এর অঙ্কটা কী বলছে দেখো, 4-এর দাগের 2-এর অঙ্ক বলছে যে R2 একটা সম্বন্ধ দেওয়া আছে, যে সম্বন্ধটায় বলা আছে ক্রমিক জোড় x, y such that x ও y অখণ্ড সংখ্যা এবং একটা সমীকরণ দেওয়া আছে xy = 4। এটাকে সিদ্ধ করছি এবং xy গুলো অখণ্ড সংখ্যা। আমি একটু আগেই বললাম অখণ্ড সংখ্যা মানে এখানে কিন্তু পূর্ণ সংখ্যা, অর্থাৎ ধনাত্মক ঋণাত্মক সব রকম পূর্ণ সংখ্যা, সাথে শূন্য সব কিছুই ধরবো। এবং সাথে সাথে এখানে আমাদেরকে সমীকরণটা ফলো করতে হবে xy = 4। তাহলে এটাকে একটু ভেঙে নেবো প্রথমেই আমরা, যে যদি আমি বলি যে y = 4/x, এরপর আমরা একটা ছক বানিয়ে নেবো কোন কোন পদগুলোর জন্য দেখব যে এই এটা সিদ্ধ হচ্ছে, কিংবা এমনিও তোমরা লিখতে পারো। দেখো x = যদি 1 হয় তাহলে y এর মান 4, দুটোই কিন্তু অখণ্ড সংখ্যা আসবে বা পূর্ণ সংখ্যা যা খুশি বলতে পারো। তাহলে আমাদের কিন্তু R2 এর মধ্যে 1,4 চলে আসছে। এবার x এর মান আমরা যদি 2 বসাই তাহলে y এর মান কিন্তু হয়ে যাবে 2। এরপর x এর মান যদি 3 বসাই তাহলে y এর মান কিন্তু 4-এর 3 আসবে, যেটা অখণ্ড বা পূর্ণ কোনোটাই নয়, তাই কিন্তু x এর মান 3 নেওয়া যাবে না। x এর মান যদি আমরা 4 নিই তাহলে y এর মান 1। এরপর x এর মান যদি 5 নেওয়া হয়, 6 নেওয়া হয়, 7 নেওয়া হয়, যাই নেওয়া হোক না কেন, y এর মান সব কিন্তু ভগ্নাংশে আসবে, অর্থাৎ কোনোটাই কিন্তু আর পূর্ণ সংখ্যায় আসবে না। তাই x এর মান 4-এর থেকে আর বেশি নেওয়া যাবে না। এবার আমরা ঋণাত্মক কিছু মান নিয়ে দেবো। ঋণাত্মক মান যেমন যদি আমরা, আচ্ছা এখানে শূন্য নেওয়া যাবে না, যদি x এর মান 0 নিই তাহলে y এর মান কিন্তু 4/0 হয়ে যাচ্ছে, যেটা কিন্তু একটা অসীম, ইনফিনিটি যেটাকে বলা হয়, বা তোমরা অনেক জায়গায় দেখবে নিচে শূন্য থাকলে অসংজ্ঞাতও বলা হয়েছে। তো অ্যাকচুয়ালি নিচে যদি কোনো সংখ্যা শূন্য থাকে তাহলে সেটা কিন্তু ইনফিনিটিকে প্রকাশ করে, ইনফাইনাইটকে। তাই y এর মান কিন্তু নেওয়া যাবে না, নিচে শূন্য নেওয়া যাবে না, x এর মানও শূন্য নেওয়া যাবে না। এবার x এর মান যদি ঋণাত্মক নেওয়া হয়, অর্থাৎ -1 নেওয়া হয়, সেক্ষেত্রে y এর মানও কিন্তু -4 হয়ে যাবে। একইভাবে x এর মান -2 নিলে y এর মান কিন্তু -2 হয়ে যাবে। x এর মান -4 নিলে কিন্তু y এর মান -1 হয়ে যাবে। মাঝখানে -3 নেওয়া যাবে না, -5 -6 যাই নেওয়া হোক না কেন, মানটা সম্পূর্ণ ভগ্নাংশে চলে আসবে। তাই R2 হয়ে গেল এই কটা ক্রমিক জোড়। এবার এক্ষেত্রে তাহলে R2 এর ক্ষেত্র হয়ে যাবে D অফ R2, তার মানে 1 2 4 -1 -2 -4, আর পাল্লা হয়ে যাবে আই অফ R2, যেটা হয়ে যাবে 4 2 1 -4 -2 -1। 3 নম্বর অঙ্কটা বলছে R3 একটা সম্বন্ধ দেওয়া আছে এরকম চেহারায়, ক্রমিক জোড় x, y, যেখানে xটা স্বাভাবিক সংখ্যার সেট ক্যাপিটাল এনে আছে, yটাও স্বাভাবিক সংখ্যার সেট ক্যাপিটাল এনে আছে, এবং এই xy একটি সমীকরণকে সিদ্ধ করবে, যেটা হচ্ছে 2x + y = 41। এখন ক্রমিক জোড়ের সেট রূপে R3কে নির্ণয় করে তারপর R3-র ক্ষেত্র এবং পাল্লা নির্ণয় করব। তাহলে প্রথমেই আমরা 2x + y-কে ভেঙে নেব। 2x + y = 41কে আমরা এইভাবে লিখব, y = 41 - 2x। এখন আমরা একটা ছকের মধ্যে বা এমনি আমরা x y এর সম্ভাব্য মানগুলোকে লিখে নেব। ওপরে x, নিচে y। যখন আমরা
পাশে আর লিখে নিলাম। যখন আমরা এক্সের মান, দেখো এক্স এবং ওয়াই সবই কিন্তু স্বাভাবিক সংখ্যা, তাই এক্সের মান 1 থেকে শুরু হচ্ছে। এক্সের মান 1 হলে ওয়াইয়ের মান হয়ে যাবে 39। এক্সের মান যদি 2 হয় ওয়াইয়ের মান হয়ে যাবে 37। এক্সের মান 3 হলে ওয়াইয়ের মান কিন্তু হয়ে যাবে 35। এক্সের মান যদি 4 হয় ওয়াইয়ের মান 33। এইভাবে দেখো 2 2 করে ওপরে 1 করে বাড়াতে থাকলে 2 2 করে কমতে থাকবে, এবং এইভাবে হয়ে যাবে বেশ কতগুলো পদ ক্রমিক জোড় আসবে। আমি সেই জন্য মাঝখানটা একটু ডট ডট দিয়ে, দেখো যখন আমরা এক্সের মানটা 20 নেব তখন ওয়াইয়ের মানটা কি আসবে 41 মাইনাস 40, অর্থাৎ ওয়াইয়ের মানটা আসবে 1। এটাই হবে শেষ ক্রমিক জোড়, কারণ এরপরে যদি এক্সের মান আমরা 21 নিই সেক্ষেত্রে ওয়াইয়ের মান দেখো কি আসবে, ওয়াই সমান আসবে 41 মাইনাস 21 দুগুণে 42 সমান -1, যেটা কিন্তু ডাজ নট বিলংস টু ক্যাপিটাল এন। অতএব লাস্ট আমরা এক্স ইকুয়াল টু 20 পর্যন্ত নিতে পারবো। অতএব আমাদের R3টা কী কী চলে আসছে, R3 চলে আসছে কিন্তু 1,39, 2,37, 3,35। এইভাবে আমি ডট ডট দিয়ে দিলাম, মাঝখানের পদগুলো রইল, শেষকালে হলো 20,1। তাহলে ডোমেন অফ R3 অর্থাৎ R3-র ক্ষেত্র হয়ে যাবে 1 2 3 4 ডট 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 করে 20 পর্যন্ত, এবং R3-র পাল্লা হয়ে যাবে, দেখো 1 থেকে শুরু হয়েছে, দুটো দুটো করে গ্যাপ দিয়ে, বা শেষ দিক থেকে তোমরা লিখতে পারো 39, 37, 35, 33, এইভাবে দুটো দুটো করে গ্যাপ দিতে দিতে লাস্টে আসবে 1, আর একের আগে দুটো গ্যাপ দিয়ে থাকবে 3। দেখো 4 নম্বর অঙ্কটা বলছে এখানে আরও একটি R4 সম্বন্ধ দেওয়া আছে, এর ক্ষেত্র এবং পাল্লা নির্ণয় করতে হবে অবশ্যই আগের মতো। তো R4টা বলছে এক্স কমা ওয়াই ক্রমিক জোড়গুলো থাকবে যেখানে এক্স ও ওয়াই হচ্ছে অখণ্ড সংখ্যা, এবং ব্যাকেটে দেওয়া আছে ইন্টিজার। ইন্টিজার মানেই কিন্তু আমরা এখানে পূর্ণ সংখ্যা হিসেবে ধরবো। এই ইন্টিজার কথার অর্থ পূর্ণ সংখ্যাই নেওয়া হয় সাধারণত। তো অখণ্ড সংখ্যা মানে আমরা ক্লাস 9-এর কনসেপ্টটাকে ভুলে যাব, এখানে অখণ্ড সংখ্যা মানে সব কিন্তু ইন্টিজার বা পূর্ণ সংখ্যা ধরবো। এবং এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 25 এই সমীকরণটা মানবে। অর্থাৎ আমাকে প্রথম R4-এর ক্রমিক জোড় রূপে সেটটাকে নির্ণয় করতে হবে, তারপর এর ক্ষেত্রপাল্লা নির্ণয় করতে হবে। তো প্রথমেই এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু 25, একে যদি আমরা ভেঙে নিই তাহলে কি হবে, ভেঙে নিলে হয়ে যাবে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 25 মাইনাস এক্স স্কোয়ার। এখন এক্স এবং ওয়াইগুলো এক একটা অখণ্ড সংখ্যা, তো আমি একটা ছক বানিয়ে নেবো এরকমভাবে। এদিকে হচ্ছে এক্সের মান, এদিকে হচ্ছে ওয়াইয়ের মান। চলো এটা ওয়াই স্কোয়ার হবে না, ওয়াই হবে, ওয়াই সমান প্লাস মাইনাস রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার, কারণ ওয়াই সমান প্লাস মাইনাস রুট ওভার 25 মাইনাস এক্স স্কোয়ার। এই মানগুলো এদিকে বসাবো। এখন আমরা রাফে একটু করে ক্যালকুলেশন করতে পারি। প্রথমেই দেখো যেহেতু অখণ্ড সংখ্যাতেই প্রথমে আমি এক্সের মান 0 দিয়ে শুরু করলাম। এক্সের মান যদি 0 হয় সেক্ষেত্রে কী হবে, এক্সের মান 0 হলে ওয়াইয়ের মান আসবে প্লাস মাইনাস 5। ভালো করে হিসেব করে দেখো, প্লাস মাইনাস রুট 25, তার মানে হতো প্লাস মাইনাস 5। এখন এক্সের মান যদি 2 নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে ওয়াইয়ের মান কী হবে, এক্সের মান 2 হলে ওয়াইয়ের মান আসবে বাইরে প্লাস মাইনাস রুট ওভার 25 মাইনাস 2 স্কোয়ার, মানে প্লাস মাইনাস রুট ওভার 25 মাইনাস 4 মানে প্লাস মাইনাস রুট ওভার 21। এখন রুট 21টাকে তো বর্গমূল করা যাবে না, অতএব এটা একটা অমূলত সংখ্যা চলে আসছে, এটা কিন্তু অখণ্ড সংখ্যায় পড়ছে না, তাই এক্স এর মান 2 কিন্তু নেওয়া যাবে না। এক্স এর মান তাহলে কী নেওয়া যাবে, এক্স এর মান নেওয়া যাবে 3 হলে পরে ওয়াইয়ের মান দেখো আসবে প্লাস মাইনাস 4। অর্থাৎ এক্স এর মান পরপর আমরা 0 1 2 3 এসব নিতে পারবো, 1 2 এইভাবে নিতে পারবো না, কিছু কিছু মান নিতে পারবো যেগুলোর জন্য এই ভেতরের যে রাশিটা আছে সেটা পূর্ণবর্গ আসবে, এবং যার বর্গমূল করলে আমরা এরকম সংখ্যা পাবো। তো এক্স এর মান 3-এর পর আমরা এক্স এর মান যদি 4 নিই, 4 নিলে দেখো কী আসবে, ওয়াইয়ের মান আসবে ভেতরে 25 মাইনাস 16, মানে রুট হবে প্লাস মাইনাস রুট ওভার 9, তার মানে হবে প্লাস মাইনাস 3। আবার এক্সের মান যদি আমরা 5 নিই সেক্ষেত্রে কী হবে, এক্সের মান 5 নিলে দেখো এর মান আসবে 0। আবার এক্সের মান যদি আমরা মাইনাস 3 নিই তাহলে একইভাবে এর মান কিন্তু আসবে প্লাস মাইনাস 4। এক্সের মান যদি আমি মাইনাস 4 নিই একইভাবে প্লাস মাইনাস 3। এক্সের মান যদি আমি মাইনাস 5 নিই একইভাবে 0। তাহলে এতগুলো মান কিন্তু আমাদের এসছে ওয়াইয়ের, এগুলো এবার একটা একটা করে আর কিন্তু হবে না। এক্সের মান যদি আমি প্লাস 6 নিই অথবা মাইনাস 6 নিই সেক্ষেত্রে দেখো এখানে বসিয়ে ওয়াইয়ের কিন্তু কোনো মান আমরা এরকমভাবে পূর্ণ সংখ্যায় পাবো না, তাই এই কটা মানই কিন্তু আমাদের সীমাবদ্ধ। এবার আমরা এগুলোকে যেটা করব, ক্রমিক জোড় রূপে বসিয়ে দেবো। প্রথমে আসবে 0,5,
0,-5, তারপরে আসবে 3,4, 3,-4, তারপরে আসবে 4,+3, 4,-3, তারপরে আসবে 5,0, তারপরে আবার আসবে -3, +4, -3, -4, তারপরে আসবে -4, +3, তারপরে আসবে -4, -3, তারপরে আসবে শেষকালে -5,0। অর্থাৎ প্রত্যেকটাকে কিন্তু আমরা একবার প্লাস নিয়ে একবার মাইনাস নিয়ে ওয়াইয়ের মানটা নিয়ে এক্সের এক একটা মানের জন্য দেখো এইভাবে ক্রমিক জোড়গুলোকে সাজিয়ে নিতে হবে। তাহলে এই হয়ে গেল আমাদের আরটা। এবার খুব সহজেই আমরা ডোমেন অফ আর বার করতে পারবো। তাহলে ডোমেন অফ আর কী কী হয়ে যাবে? দেখো, ডোমেন অফ আর মানে আমরা শুধুমাত্র এই দিকের যে পদগুলো আছে সেগুলো নিলেই হবে। এই দিকের পদগুলো কী কী আছে না, আমি যদি সাজিয়ে লিখি -5, -4, -3, 0, তারপরে 3, 4, 5, এই হয়ে গেল আমাদের ডোমেন অফ আর বা আর এর ক্ষেত্র। আর আর এর পাল্লা কী হবে? আই অফ আর সমান এদিকের সব কটা পদ কিন্তু হবে, অর্থাৎ প্রত্যেকটার শেষকালের পদ। অর্থাৎ এদিকের এই পদগুলো হয়েছে আর এর ক্ষেত্র, আর এই দিকের এই পদগুলো হবে আর এর পাল্লা। ঠিক আছে, তো আর এর পাল্লায় তাহলে কে কে আসবে? আর এর পাল্লায় আসবে এখান থেকে 0, +5, -5, +3, -3, +4, -4, আর কিন্তু কেউ নেই। ঠিক আছে, 0, 3, 4, 5 একবার করে প্লাস হবে, একবার করে মাইনাস হবে। তাহলে এই হয়ে গেল আমাদের 4 নম্বর অঙ্কটা। একটু ভালো করে সাবধানে করবে, অঙ্কটা ভুল হওয়ার চান্স কিন্তু খুব বেশি থাকে। 5 নম্বর অঙ্কটা কী বলছে না, 5 নম্বরের অঙ্কে বলছে R5 সমান এরকম একটা সম্বন্ধ দেওয়া আছে, যেটা চেহারাটা হচ্ছে এরকম ক্রমিক জোড় x-5, 2x - 7, যেখানে এক্সটা হচ্ছে 10-এর কম যে কোনো ধনাত্মক বিজোড় স্বাভাবিক সংখ্যা। এখন 10-এর কম ধনাত্মক বিজোড় স্বাভাবিক সংখ্যা কী কী আছে সেটা আমরা আগে লিখে নেব, এবং এটা আমরা ছকের সাহায্যে করতে পারবো। দেখো, এখানে আমরা একটা ছক করে নেব, ছকটাকে ঠিক এইভাবে করে নেব, যার একদিকে থাকবে x, তারপরে থাকবে x-5, তারপরে থাকবে 2x - 7, এটা x-5, আর এটা হলো 2x - 7 এর ঘন। তাহলে দেখো, আমরা x এর কী কী মান 10-এর কম ধনাত্মক বিজোড় স্বাভাবিক সংখ্যা হতে পারে, ভালো করে খেয়াল করে দেখো। আমরা x এর মান কী কী হতে পারে? তাহলে ধনাত্মক বিজোড় স্বাভাবিক সংখ্যা যেটা 10-এর কম 1 হতে পারে, 3 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, 9 হতে পারে। এছাড়া কিন্তু 10-এর কম ধনাত্মক বিজোড় স্বাভাবিক সংখ্যা আর কিছু নেই। তাহলে x এর মান যখন 1 হবে তখন x - 5 কত হবে? 4 হবে। 2x - 7 কত হবে? 2 × 1 - 7 মানে হবে -5। x এর মান যখন 3 তখন x - 5 কত হবে? আচ্ছা, এক্সট্রিমলি সরি, এটা x এর মান যখন 1 তখন x - 5টা -4 আসবে, আর এটা -5 আসবে। x এর মান যখন 3 তখন হবে 3 - 5 সমান -2, আর এখানে হয়ে যাবে 2 × 3 - 7 মানে -1। x এর মান 5 হলে কী হয়ে যাবে? 5 - 5 সমান 0, আর এক্ষেত্রে 2 × 5 - 7 মানে +3। x এর মান 7 হলে হয়ে যাবে 7 - 5 সমান 2, আর এক্ষেত্রে 2 × 7 - 7 সমান 7। x এর মান 9 হলে হয়ে যাবে 4, আর এটা হয়ে যাবে 2 × 9 - 7 মানে হয়ে যাচ্ছে 11। অতএব R5টা আমরা ক্রমিক জোড় হিসাবে এইরকম পেয়ে যাচ্ছি যে x-5, 2x - 7 এর প্রত্যেকটা মান আমরা পাশাপাশি বসিয়ে দেবো। প্রথমেই হচ্ছে -4, -5, তারপরে হচ্ছে -2, -1, তারপরে হচ্ছে 0, 3, তারপরে হচ্ছে 2, 7, আর তারপরে শেষ হচ্ছে 4, 11। এই হয়ে গেল R5। তাহলে ডোমেন অফ R5 কী হবে? খুব সহজেই আমরা প্রথম পদগুলোকে বেছে নেব। প্রথম পদে কী কী আছে? 0 আছে, 2 আছে, 4 আছে, -2 আছে, -4 আছে। আর পাল্লা I অফ R5 কী হবে তাহলে? শেষ পদগুলো কী কী আছে? শেষ পদগুলো আছে -5, -1, 3, 7, 11। 6 নম্বর অঙ্কটা কী বলেছে দেখো, R6 একটা সম্বন্ধ দেওয়া আছে যেটা ক্রমিক জোড় x, x² - 31, যেখানে x হলো 12-এর চেয়ে ছোটো মৌলিক সংখ্যা। এখানেও ঠিক একইভাবে একটা ছক বানিয়ে নেবো, বা এমনি ছক না বানিয়েও তোমরা করতে পারো। আগে প্রথম x 12-এর থেকে ছোটো মৌলিক সংখ্যা, অতএব x কী কী হতে পারে? 12-এর থেকে ছোটো মৌলিক সংখ্যা দেখো কী কী আছে আমাদের।
দেখো 12-র থেকে ছোট মৌলিক সংখ্যা আছে 2, 3 এবং 2 কিন্তু সর্বদা মৌলিক সংখ্যা, এটা সবসময় মনে রাখবে, কারণ 2কে 1 এবং সেই সংখ্যা অর্থাৎ 2 ছাড়া অন্য কিছু দিয়ে ভাগ করা যায় না। অতএব 2, 3, 5, 7, 9, 10 হবে না, 11। 2, 3, 5, 7, 11 এই 5টা সংখ্যা হলো 12-র থেকে ছোট মৌলিক সংখ্যা। অতএব এক্সের এই মানগুলো নিয়ে আমরা x² - 31 এর কী কী মান পাবো দেখো। আমরা যদি এইভাবে একটা ছক বানাই, দেখো এদিকে থাকবে x² - 31, এখানে প্রথম x = 2 বসালাম, তাহলে হবে 4 - 31 = -27। x এর মান যখন 3 বসাবো তখন কি আসবে 9 - 31, আর 9 - 31 মানে হচ্ছে -22। x এর মান যখন 5 হবে তখন কি হবে, x এর মান 5 হলে হয়ে যাবে 25 - 31 = 6, -6। আর x এর মান যখন 7 হবে তখন হয়ে যাবে 7 × 7 = 49 - 31 অর্থাৎ +18। আর x এর মান যখন 11 হবে তখন হয়ে যাবে 121 - 31, তার মানে হচ্ছে এটা 90 +90। তাহলে এই কটা হলো আমাদের x এর মান এবং তার সাথে সাথে x² - 31 এর মান। অর্থাৎ ক্রমিক রূপে R6কে আমরা এইভাবে লিখতে পারবো, x এর মান যখন 2 তখন y এর মান বা x² - 31 এর মান -27, তাহলে 2, -27 বসলো। একইভাবে 3, -22 বসবে, একইভাবে 5, -6 বসবে, একইভাবে 7, +18 বসবে, একইভাবে 11, 90 বসবে। তাহলে এই হলো R6। R6 এর ক্ষেত্র হবে D of R6 সমান প্রথম পদগুলো 2, 3, 5, 7, 11, আর পাল্লা হবে R6 এর ক্রমিক জোড়ের শেষ পদগুলো নিয়ে, অর্থাৎ -27, -22, -6, +18, +90। 7 নম্বর অঙ্কটা বলছে দেখো, আর একটি সম্বন্ধ দেওয়া আছে সেকেন্ড ব্র্যাকেট ক্রমিক জোড় x, y, যেখানে বলা হচ্ছে x একটি পূর্ণ সংখ্যা এবং mod x <3, এটা হচ্ছে 3, ও y = mod of x - 3। সেক্ষেত্রে আমরা আর এর ক্ষেত্র এবং পাল্লা নির্ণয় করতে হবে অ্যাজ ইউজুয়াল। প্রথমেই আমরা যেটা করবো, একটা ছক বানিয়ে নেব এবং mod x <3 এই কথাটার অর্থটা আমরা জেনে নেব। তাহলে এই হলো আমাদের ছক, যেখানে এদিকে থাকবে x আর এদিকে থাকবে y = mod of x - 3। এখন এখানে বলা আছে mod x <3। তোমরা যারা অসমীকরণ পড়েছো তারা নিশ্চয়ই জানো যে mod x <3 মানে হচ্ছে -3 less x less +3, -3 less than x less than 3। তাহলে -3 আর +3 মধ্যে x তাহলে কী কী মান নিতে পারবে, যেখানে x আবার একটি পূর্ণ সংখ্যা বলা আছে, তাহলে কী কী মান নেবে, -3 পরে হচ্ছে -2, তারপরে হচ্ছে -1, তারপরে 0, তারপরে +1, +2। এখন এই মানগুলোর জন্য y এর মান কী হবে, এবং y এর মান মডিউলাস মানে হচ্ছে সবসময় x - 3 ধনাত্মক মানটা নিতে হবে। তো x - 3 মানে হচ্ছে mod -2 - 3 = 5। এটার ক্ষেত্রে হচ্ছে mod of -1 - 3, mod of -1 - 3 মানে হচ্ছে +4। যখন 0 বসাবো 0 - 3, এটাও প্লাস নেব +3, তখন 1 - 3 মানে হয়ে যাবে +2। যখন 2 - 3 করব তখন হয়ে যাবে 1। তাহলে অ্যাকচুয়ালি আর সেটটাকে ক্রমিক জোড় হিসেবে এইভাবে লিখতে পারবো -2, 5, -1, 4 এবং 0, 3, 1, 2, 2, 1। তোমরা সর্বদা চেষ্টা করবে এইভাবে ছক করে নিয়ে করার, তাহলে সেক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু কম হবে। এখন আর পেয়ে গেলাম মানেই তার ডোমেন অফ আরও পেয়ে যাব, সেটা হয়ে যাবে -2, -1, 0, 1, 2। আর একইভাবে পাল্লা হয়ে যাবে আই অফ আর সমান 5, 4, 3, 2, 1, মানে 1, 2, 3, 4, 5 একই হবে। তাহলে এই হয়ে গেল আমাদের 7 নম্বর অঙ্ক। দেখো 8 নম্বর অঙ্কটা কি বলছে না, এস একটা সম্বন্ধ দেওয়া হয়েছে যার চেহারাটা হচ্ছে ক্রমিক জোড় x, y সাজ দ্যাট x আর y দুটোই কিন্তু ক্যাপিটাল N অর্থাৎ স্বাভাবিক সংখ্যা, এবং x + 3y = 12 এই সমীকরণটা কিন্তু সিদ্ধ করছে। তাহলে প্রথমেই আমরা আগে এরকম অঙ্কে যেরকমভাবে করেছি সেভাবেই করব। প্রথমেই আমরা এটাকে ভেঙে নেব, ভেঙে নিলে আমরা দেখতে পাচ্ছি x সমান হয়ে যাচ্ছে 12 - 3y।
এরপর আমরা একটি ছক তৈরি করব যেখানে এক্স আর ওয়াইয়ের মান ঠিক লেখচিত্র অঙ্কনের মতো করে বের করব। এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই। এখন দেখো ওয়াইয়ের মান যদি আমি 1 নিই তাহলে এক্সের মান কী হবে, এক্সের মান হয়ে যাবে 12 - 3 মানে 9। ওয়াইয়ের মান যদি 2 নিই সেক্ষেত্রে এক্সের মান হয়ে যাবে 6, আর ওয়াইয়ের মান যদি আমি 3 নিই সেক্ষেত্রে এক্সের মানও হয়ে যাবে 3। ঠিক আছে, আর এরপর ওয়াইয়ের মান যদি আমি 4 নিই তাহলে দেখো কী হয়ে যাবে, এক্সের মান হবে 0, এবং 0টা কখনই স্বাভাবিক সংখ্যা নয়, তাই এনে থাকবে না, এই 4টাকে কিন্তু আমরা নেবো না। অতএব আমি এখান থেকে খুব সহজেই এস পেয়ে গেলাম প্রমিত্র রূপে। এক হচ্ছে 9,1, 6,2 আর 3,3, আর কিছু কিন্তু হবে না। তাহলে এক্ষেত্রে ডোমেন অফ এস কী হবে, 9,6,3, আর এসের পাল্লা কী হবে 1, 2, 3। এই হয়ে গেল আমাদের কমপ্লিট সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্ক। এখানেই আমাদের সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন এবং সম্বন্ধের প্রশ্নমালা 2B শেষ হলো। এর পরের দিন আমরা অপেক্ষকের চ্যাপ্টার স্টার্ট করব, এবং তার জন্য অবশ্যই তোমাদেরকে ক্লাসগুলো দেখতে হবে, এবং যদি ক্লাসগুলোকে দেখতে হয় তাহলে অবশ্যই তোমরা যদি এখনও পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে না থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, এবং এই ভিডিওটা যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো। তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করলাম, এবং শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।